বড় মা, বেগম আপুকে বিয়ে করবেনার জন্য রাজ ভাইয়া বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। দেবরের ছেলে সিনানের মুখে আহেন অলক্ষণে কথা শুনে ধপ করে মেঝেতে বসে পড়লেন রাবিয়া সুলতানা। বাড়িতে মেহমান গিজগিজ করছে। সৈয়দ শামসুল হকের নাতনির বিয়ে উপলক্ষে আশেপাশে 3 গ্রামের মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে। বাড়িতে দাঁড়ানো তীর পরিমাণ জায়গা নেই। রাবিয়া সুলতানা নিজের রুমে কিছু একটা করছিলেন। ঠিক তখনই তার ছোট দেবর সৈয়দ রাকিব আহমেদের ছেলে সিনান এসে তাকে এই দুঃসংবাদ দেয়। রাবিয়া সুলতানা বিশ্বাস করতে পারছেন না সিনানের কথা। তবুও তিনি অতি কষ্টে সিনানকে বললেন, আজকের দিনে এমন মজা করতে নেই সিনান বাবু। এসব শুনলে তোমার বেগম আপু কষ্ট পাবে। তুমি গিয়ে বন্ধুদের সাথে খেলা করো। ও বড় মা, আমি মিথ্যে বলছি না, তুমি আমার কথা বিশ্বাস করো। সত্যি রাজ ভাইয়া বাড়ি থেকে পালিয়ে গেছে। আমি চুপি চুপি রাজ ভাইয়াদের বাড়িতে গিয়েছিলাম তারা কখন আসবে সেটা দেখতে। সেখানে গিয়ে দেখলাম ওই বাড়ির দাদু, চাচু, বড় মারা সবাই কান্নাকাটি করছে। দাদু অসুস্থ হয়ে গেছে। ওই বাড়ির বড় চাচু মাঝে মধ্যে চিৎকার করে রাজ ভাইয়াকে গালাগালি করছে। রাবিয়া সুলতানা এবার আর সিনানের কথা অবিশ্বাস করতে পারলেন না। তিনি অসহায় চোখে তাকিয়ে থাকলেন সিনানের দিকে। তবে কি মেয়েটারও কপাল পুড়ল? সমাজের চোখে মেয়েটার হেনস্থা হওয়ার আরেকটা কারণ সৃষ্টি হলো। রাবেয়া সুলতানা দুচোখ ভরে আসলো কষ্টের অশ্রুমালায়। দরজায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে বেগম। এসব কি বলছে ছোট চাচা? দাদুও মাথায় হাত দিয়ে বসে আছেন। তার চোখে পানি টলমল করছে। ওর সর্বশরীর কাঁপছে। সত্যি যদি রাজ্য ভাইয়া বাড়ি ছেড়ে চলে যায়, তবে ওর কি হবে? রাজ্য ভাইয়া কেন এমন করলো? দিশেহারা হয়ে এদিক ওদিক তাকায় মেয়েটা। আত্মীয় স্বজন সহ পাড়া প্রতিবেশীরা সবাই আগ্রহ ভরে দাদি চাচাদের আলোচনা শুনছে। মাঝে মধ্যে কানাঘুষাও করছে। আরও একবার সবার সামনে লজ্জায় পড়তে হবে। এই 17 বছরের জীবনে নিজের বাড়ির মানুষ, পাড়া পড়শির কাছে কম হেনস্থা হয়নি। তবে কি আরও একবার হেনস্থার জন্য নতুন ইস্যু পেতে চলেছে সবাই? আব্বা, আপনি যদি আমাদের সাথে না যান তবে আমরা 3 ভাই মিলে যাব রাজ্যদের বাড়ি। আমরা সবাই তাদের কাছে জানতে চাইবো তারা কেন আমাদের সম্মান নিয়ে খেললো। তাদের ছেলে যখন আমাদের পেখমকে বিয়ে করবেই না, তখন সে রাজি হয়েছিল কেন? জবাব তাদের দিতেই হবে। সৈয়দ শামসুল হকের ছোট ছেলে সৈয়দ রাকিব আহমেদ রাগে হিতাহিত জ্ঞান হারিয়েছে। রাকিব, তুমি যে খবরটা পেয়েছো সেটা কি যাচাই করে দেখেছো? সৈয়দ শামসুল হক এর বেশি কিছু বলতে পারল না। তিনি নাতনির ভবিষ্যৎ চিন্তায় অস্থির হয়ে পড়েছেন। তিনি বারবার ভাবছেন হতভাগ্য মেয়েটার কথা। শুধু আমি নয় আব্বা, আপনার বাকি 2 ছেলেও আসল খবরটাই পেয়েছে। রাজ্য বাড়িতে নেই। সবাই ধারণা করেছে ও আমেরিকা ফিরে গেছে। এবার বলুন আমরা কি করব? আমরা আমাদের ভাতিজির জীবন নষ্ট হতে দেব না। ওদের অন্যায়ের উপযুক্ত শাস্তি দিতেই হবে। চিটিং কেস করব। ওদের টাইনে ছিঁড়ে রাস্তায় নামাবো। মীর রেজাউলের করিমের অহংকার চূর্ণ করেই তবে ছাড়বো। তারা কেন আমাদের ঠকালো সেই জবাব ওদের দিতেই হবে। ছোট ছেলের মুখে নিজের বাল্যবন্ধুর সম্পর্কে এহেন কটুবাক্য শুনে সৈয়দ শামসুল হকের বুক চিনচিন করছে। দুই পরিবারের সম্পর্ক কম দিনের নয়। সৈয়দ শামসুল হক আর মীর রেজাউল করিমের বাবাও ছিলেন পরম বন্ধু। তাদের বাবাদের বন্ধুত্বের সূত্র থেকেই তাদের দুজনের মধ্যেও সুসম্পর্ক গড়ে ওঠে। সেই সুসম্পর্ক গড়াই গভীর বন্ধুত্বে। আর সেই বন্ধুত্ব অটুট রয়েছে গত 70 বছর যাবৎ। তিনি তার অভিজ্ঞতা থেকে বুঝতে পারছেন এই দীর্ঘ বন্ধুত্বে ফাটল ধরবে শীঘ্রই। তিনি এটাও বুঝতে পারছেন রাজ্যে চলে যাওয়ার পেছনে মীর রেজাউল করিমের কোনো হাত নেই। হাত নেই তার পরিবারের কোনো সদস্যের। কিন্তু এই কথা তিনি তার গোয়ার ছোট ছেলেকে বোঝাবেন কেমন করে? আব্বা, আপনি চুপ করে বসে থাকবেন না। আপনার মতামতের জন্য আমরা অপেক্ষা করছি। আমরা পেখমের জীবন নষ্ট হতে দিতে পারি না। সৈয়দ শামসুল হকের বড় ছেলে সৈয়দ আনোয়ার হোসেন এবার কথা বললেন। একটা বিয়েই যে পেখম দিদিভাইয়ের ভবিষ্যৎ উজ্জ্বল করতো এমনটা কিন্তু নয়। তোমরাই বলেছো রাজ্য বাড়ি ছেড়েছে, আবার সেই তোমরাই আবার বলছো পেখমের জীবন নষ্ট হতে দেবে না। তোমরা কি রাজ্যকে ফিরিয়ে আনার কথা ভাবছো? পারবে ওকে ফিরিয়ে আনতে? প্লিজ আব্বা, আপনি আপনার দর্শনের কথা বাদ রাখেন। এখন যুক্তিতর্কের সময় নয়। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি করতে চাই, কি করলে পেখমের ভালো হবে। তবে তার আগে ওই বেইমান ছেলেটার বাড়িতে যেতে হবে। আপনি যদি অনুমতি না দেন তবে আমরাই যাব। সৈয়দ রাকিব আহমেদ গলা চড়িয়ে বলল। সৈয়দ শামসুল হক দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, শুধু তোমরা যাবে কেন, আমিও যাব। নিজের চোখেই দেখব দুই পরিবারের বিচ্ছেদ।
রাজ্য দাদু ভাইয়ের একটা ভুল কিভাবে দুই পরিবারের বন্ধুত্বের সম্পর্কে পাল্টে শত্রুতায় রূপান্তরিত হয় সেটা আমাকে দেখতেই হবে। উঠানের মাঝখানে মীর রেজাউল করিম বসে আছেন। তাকে ঘিরে তার 6 ছেলে মেয়ে উদ্ভ্রান্ত দৃষ্টিতে বসে আছেন। বৌমা, তুমি কি রাজ্য দাদু ভাইকে ফিরিয়ে আনতে পারো না? দাদু ভাই তোমাকে ফোন দিলে তুমি তাকে আমার হয়ে অনুরোধ করে দেখো। আমি ওদের বুঝিয়ে বলবো দাদু ভাই ফিরে আসলেই বিয়ে দেব, নয়তো আমি ওই বাড়ির মানুষদের সামনে কোন মুখে দাঁড়াবো? হায় আল্লাহ, এই বয়সে এতটা অপমানও আমার ভাগ্যে ছিল। মীর রেজাউল করিমের হাহাকারে ভারী হয়ে উঠেছে মীরবাড়ির অন্দরমহলের আবহাওয়া। আব্বা, আপনি এভাবে ভেঙে পড়বেন না। রাজ্য আমাকে ফোন দিলে আমি ওকে অনুরোধ করব, সেই সাথে অনুরোধ করব সৈয়দ পরিবারের সবাইকে, তারা যেন কিছুদিন অপেক্ষা করে। দীর্ঘশ্বাস ছেড়ে বললেন রাজ্যের মা রাজিয়া পারভিন। যদিও তিনি বুঝতে পারছেন তার ছেলেকে ফেরানো অসম্ভব, যদি তিনি ঘুণাক্ষরেও টের পেতেন রাজও এমন ঘৃণিত কাজ করবে, তবে কখনোই এই বিয়েতে রাজি হতেন না। ছেলের প্রতি তার ভীষণ রাগ হচ্ছে। এই মুহূর্তে ওকে সামনে পেলে তিনি নিশ্চয়ই দুঘা লাগিয়ে দিতেন। জিদ্দি ছেলেটা নিজের জিদ বহাল রাখতে বংশের মুখে এভাবে চুনকালি মাখাতে পারে, এটা তার কল্পনাতেও ছিল না। তুমি অযথাই অনুরোধ করতে যাবে কেন ভাবি? রাজ্য কি এমন ভুল করেছে? আমি তোমাদের আগেই নিষেধ করেছিলাম, আর যার সাথে রাজ্যের বিয়ে দাও না কেন, পেখমের সাথে বিয়ে দিও না। আমার কথা তোমরা কেউ শুনেছ? এবার দাও ছেলের বিয়ে। আগে 2-4 বছরের ছেলের মুখ দেখতে পেতে, এখন তো 10 বছরও রাজ্যে মুখ হবে না। তখন ছেলেকে না দেখে থাকবে কি করে? মীর রেজাউল করিমের ছোট ছেলে মীর মাহমুদের দিকে সবাই একযোগে তাকালেন। সবার চোখে বিস্ময়। সব থেকে বেশি বিস্ময় দেখা গেল মীর রেজাউল করিমের চোখে। তিনি বুঝতে পারছেন না সৈয়দ বংশের প্রতি তার ছেলের এত ঘৃণার কারণ। তিনি অনেক আগে থেকেই লক্ষ্য করেছেন মাহমুদ ওই বংশের কাউকে পছন্দ করে না, কিন্তু কেন? প্রশ্নটা অনেকবার তার মনে উদয় হলেও তিনি এখন পর্যন্ত মাহমুদকে জিজ্ঞেস করে উঠতে পারেননি। কিন্তু এবার তিনি প্রশ্নটা না করে পারলেন না। আমি আগেও লক্ষ্য করেছি তুমি ওই বাড়ির মানুষদের তেমন একটা পছন্দ করো না, কিন্তু আমি যতদূর জানি ওরা মানুষ হিসেবে কেউই খারাপ নয়। তাদের প্রতি তোমার কেন এত রাগ মাহমুদ? আপনার চোখে দুনিয়া শুদ্ধ মানুষই ভালো আব্বা। আসলে মানুষ বাঁচার ক্ষমতা আপনার নেই, তাই ওদের আপনি ভালো মনে করেন। ওরা যদি এতই ভালো হবে তবে সৈয়দ সানোয়ার হোসেনের বিচার করলো না কেন? আসলে ওরা সবাই এক গোয়ালের গরু, বুঝলেন? চুপ কর মাহমুদ, তোমার মতো অবার চিহ্নের কাছ থেকে আমি ওদের বিষয়ে কোনো কথাই শুনতে চাই না। যদি পারো সমাধান দাও, কিন্তু দয়া করে অশান্তি সৃষ্টি করো না। মীর রেজাউল করিমের হুঙ্কারে মিয়ে গেলেন মীর মাহমুদ। রাজ্যের বাবা মীর আমজাদ হোসেন অসহায়ের ন্যায় বসে সবার কথোপকথন শুনছেন। এদের কথোপকথন তার অসহ্য লাগছে। সমাধানের বদলে এটা ঘটনা অন্যদিকে নিয়ে যাচ্ছে দেখে তিনি হতাশ হয়ে গেছেন। মীর বাড়ির উঠানে মুখোমুখি বসে আছে সৈয়দ শামসুল হক ও মীর রেজাউল করিমের পরিবার। তাদের কারো মুখে কোনো কথা নেই। মীর রেজাউল করিম লজ্জায় বারবার মুখ লুকাচ্ছেন। মীর মাহমুদ লক্ষ্য করেছেন সৈয়দ রাকিব আহমেদ রাগে গজগজ করছেন, যেটা তার মোটেও পছন্দ হলো না। তিনি রাকিব আহমেদকে শায়েস্তা করার সিদ্ধান্ত নিলেন। এভাবে সবাই চুপচাপ বসে আছেন কেন? আপনাদের যদি কিছু বলার নাই থাকে তবে আমি যেতে চাই। বসে থাকার মতো সময় আপনাদের থাকলেও আমার হাতে নেই। মীর মাহমুদের কথা শুনে রাগে ফেটে পড়লেন সৈয়দ রাকিব আহমেদ। তিনি তেড়ে গেলেন মাহমুদের দিকে। খুব বেড়েছো না? মানুষ এমনিতেই বলে না চোরের মায়ের বড় গলা। তুমি একাই ব্যস্ত আর আমরা বসে বসে খাই। ছেলেকে মানুষ করতে পারেনি, আবার বড় বড় বাতেলা। ব্যাস, আগুনে ঘি ঢালতে এতটুকুই যথেষ্ট। শুরু হয়ে গেল ঝামেলা। সমাধানের বদলে শত্রুতার সৃষ্টি হলো দুই পরিবারে। দুই বৃদ্ধ অসহায় চোখে দেখলেন ভাঙনের দৃশ্য। কেউ তাদের কোনো বারণ শুনল না, নিজেদের জাহির করতে ব্যস্ত থাকলো। কলিং বেলের শব্দে ঘুম ভেঙে যায় তার। টলমল পায়ে বিছানা ছেড়ে এসে দাঁড়ায় দরজার কাছে। তার চোখে মুখে বিরক্তি স্পষ্ট, কিন্তু তার সুদর্শন চেহারায় বিরক্তিটাও বেশ মানিয়ে গেছে। কিছু কিছু মানুষ আছে যাদের চেহারায় রাগ বিরক্তি ভালোভাবেই মানিয়ে যায়। ছেলেটিও সেই দলেই পড়ে। ছেলেটি মনে মনে সিদ্ধান্ত নেয় উটকো কেউ হলে তার মুখের মানচিত্র পাল্টে দিবে। কিন্তু দরজা খুলেই তাকে হতাশ হতে হলো। দরজা খুলতেই বাহিরে দাঁড়ানো মেয়েটি হুড়মুড়িয়ে ভেতরে ঢুকলো। তুই কি মানুষ? কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছি, অনবরত কলিং বেল চেপেই যাচ্ছি, কিন্তু দরজা খোলার কোনো নামই নেই।
দরজা খুলতে আর একটু দেরি হলে আমি 911-এ ফোন করে দিতাম। একে তো অসময়ে আমার ঘুম ভাঙিয়ে দিয়েছো, তারপর আমাকে ব্লেম করছো। আমার মনে হচ্ছে তুমি মানুষ সমাজের বাহিরের কেউ। এমনিতে আমার হ্যাংওভার এখনো কাটেনি, কিন্তু তুমি আমার মাথা ঠিকই হ্যাং করে দিচ্ছ। এই বেটা, তোর বাপে তো কিপটা কেন? বাজার করার টাকা বাঁচাতে বউকে ছোট ভাইয়ের কাছে পাঠিয়ে দিছে। হ্যাং ওভার কাটেনি মানে? এই রাতে তুই কি ড্রিঙ্ক করেছিস? ছি 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 ছি, তোর এত অধঃপতন হয়েছে। একে তো বিয়ে না করে বাড়ি থেকে পালিয়ে এসেছিস, আবার আসতে না আসতে মদও খেয়েছিস। 2 প্যাক ভডকা খেয়েছি মাত্র, এরপর থেকে বেরিয়ে বারে ঢু মেরেছিলাম। বাড়ি থেকে পালিয়ে এসেছিস কেন? তোর কোনো ধারণা আছে নানা ভাই সহ পরিবারের প্রত্যেককে কত চিন্তার মধ্যে আছে? নানা ভাই অসুস্থ হয়ে গেছেন, মামি পাগলের মতন কেঁদে যাচ্ছে, আমাকে বারবার রিকোয়েস্ট করছে তোকে যেন দেশে পাঠিয়ে দিই। তুমি কি খাবার সাথে করে নিয়ে এসেছো নাকি এখানে রান্না করবে? খুব ক্ষুধা লাগছে। মিশু বুঝল রাজ্য তার কথার উত্তর দিবে না, তাই দীর্ঘশ্বাস ছেড়ে বলল, খাবার করে নিয়ে এসেছি, তুই ফ্রেশ হয়ে এসে খেয়ে নে। রাজ্য বাধ্য ছেলের মতো মাথা নেড়ে মিশু ছেলেকে সোফায় বসিয়ে দিয়ে রুমে ঢুকলো। তুই একা এত বড় বাসায় কিভাবে থাকিস বলতো? কতবার তোকে বললাম আমার বাসায় গিয়ে থাক, এতে অন্তত তোকে হাত পুড়িয়ে রান্না করতে হবে না। রাজ্যকে খেতে দিয়ে টুকটাক কথা বলছে মিশু। রাজ্য মন দিয়ে শুনছে বোনের সব কথা, কিন্তু সে মিশুর কথাগুলো এক কানে শুনে আরেক কানে বের করে দিল। তবে মিশুকে খোঁচা দিতে ভুল করলো না। তোমার কিপটা জামাই আমাকে তোমার ফ্ল্যাটে স্থায়ীভাবে বাস করতে দেখলে চিন্তায় হার্ট অ্যাটাক করবে। সে কি লেভেলের কিপটা সেটা আমি ভালো করে জানি। খরচ করার ভয়ে দেশে যায় না 5 বছর। একদম ফালতু কথা বলবি না, বজ্জাত ছেলে। সে মোটেও কিপটে নয়। তুই এটা স্বীকার কর যে আমার ফ্ল্যাটে গেলে তুই বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবি না। সাকি সেটা অ্যালাউ করবে না। তোকে ভদ্র হয়ে থাকতে হবে, যেখানে তুই মোটেও ভদ্রলোক নয়। খাবার খাইয়ে অপমান করছো। আমাকে কোন দিক দিয়ে তোমার অভদ্র মনে হয়? জীবনে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকালাম না, আর সেই আমাকে তুমি অভদ্র বলছো। বেগমের সাথে কি করেছিস সেটা ভুলে গেছিস এত তাড়াতাড়ি? মেয়েটার আবেগ নিয়ে খেলেছিস তুই, সমাজের চোখে মেয়েটাকে জড়বস্তু বানিয়ে দিয়েছিস। বেগমকে, যাকে চিনিই না, তার আবেগ নিয়ে খেললাম কিভাবে? আর কোনো ইস্যু থাকলে বলো, অযথা এভাবে দোষারোপ করো না। বাহ, এখন মেয়েটাকে চিনতেও পারছিস না? যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তুই পালিয়ে না আসলে যে তোর বাড়িতে বউ হয়ে থাকতো, তোর বউ হয়ে থাকতো, তাকেই ভুলে বসে আছিস। মিশুর কথায় চোখ তুলে চায় রাজ্য। ওর ভ্রুযুগল সামান্য বেঁকে আছে। মিশু মুগ্ধ হয়ে দেখছে রাজ্যকে। তার এই মামাতো ভাইটি ছোট থেকেই ভীষণ সুদর্শন। নানা ভাইয়ের চেহারার সাথে রাজ্যের চেহারার ভীষণ মিল। এজন্যই বোধহয় সকলেই রাজ্যকে একটু বেশি ভালোবাসে। কিন্তু এই ভালোবাসায় কাল হয়ে দাঁড়িয়েছে। সকলের ভালোবাসা পেয়ে সবার মাথায় উঠে নাচে ছেলেটা। সকলের ভালোবাসা ওকে বেহুমিয়ান বানিয়েছে। কারো কথা শুনবে না, নিজের ইচ্ছে মতো চলবে। মিশুর ভাবনার মাঝেই কথা বলল রাজ্য। আমি কিন্তু বিয়েটা করতেই চাইনি। দেশে গেলাম দাদু, বাবা, চাচুরা, পরিবারের সবাই জোর করলো বিয়ের জন্য। ওদের মন রাখতে হ্যাঁ বলে দিলাম। পাত্রীকে সেটা জানার প্রয়োজন বোধ করলাম না, কিন্তু কয়েকদিন পর থেকেই বারবার মনে হতে লাগলো জীবনটা যেখানে শুরুই হয়নি সেখানে বিয়ের মতো প্যারা ঘাড়ে নিয়ে বই বাড়ানোর প্রশ্নই ওঠে না। পেট চালানোর জন্য পড়াশোনার পাশাপাশি ক্যাব চালাতে হয় যার, সে বইয়ের আবদার পূরণ করবে কিভাবে? এমন অনেক কিছু ভেবে সিদ্ধান্ত নিলাম চলে আসবো। ব্যাস, কাহিনী খতম। তুই ক্যাব চালাচ্ছিস স্বভাব দোষী। নানা ভাই তোর অ্যাকাউন্টে হিউজ অ্যামাউন্ট ফিক্সড করে রেখেছেন, মামাও সেটাও করেছে, কিন্তু তোর ফ্রেন্ড সার্কেলের জন্য সেই অ্যামাউন্ট কমে যায়। এত বড় ফ্ল্যাটে তোর কোনো প্রয়োজন আছে? এত বড় ফ্ল্যাট তোর কোনো প্রয়োজন আছে? এক রুমের ফ্ল্যাট থাকলে তোর যা যাবে, কিংবা আমার ফ্ল্যাটে থাকলে তা থাকবি কেন? সপ্তাহে 2 দিন বন্ধুদের নিয়ে পার্টি দিবি, মদের আড্ডা বসাবি, সেগুলো তো এক রুমের ফ্ল্যাটে কিংবা আমার ফ্ল্যাটে হবে না। এত বড় ফ্ল্যাটের রেন্ট কম নয়। তোর একবারও মনে হয় না এগুলো করলে টাকা যায়? কিন্তু তুই বিয়ে করে বইয়ের আবদার পূরণ করবি কিভাবে সেই চিন্তার পরিবারের সবাইকে আশেপাশের 10 গ্রামের মানুষের সামনে অপমান করতে রেখে চলে আসলি। বাহ পুরুষ, বাহ। আমার ফ্রেন্ডের তোমার কেন এত অপছন্দ সেটা আজও বুঝলাম না।
ওরা কেউই খারাপ নয়। একটু একটু ভডকা শ্যাম্পেইন খায় ওরা, কিন্তু মানুষ হিসেবে ওরা পারফেক্ট। আর আমি চলে আসে পরিবারের সবাই কেন অপমানিত হবে সেটাই বুঝলাম না। আমি ঠিক কাজটাই করেছি। যে বুঝে সে অবুঝ সাজে, যে বুঝে অবুঝ সাজে তাকে বোঝানোর সাধ্য কার আছে? পরিবারের কথা চিন্তা না করে তুই বন্ধুদের কথা ভাবিস। তারা একটু আধটু ভদকা স্প্যান খায়। দেশে যাওয়ার আগে আমি এখানে এসে 10টা স্প্যানের খালি বোতল আমি দেখেছি। আর এই নিগ্রো কি যেন নাম, মনে পড়ছে না, ম্যাক লুথার, এইটা একটা রাক্ষস, কেমন গোগ্রাসে গিলতে থাকে। একটা বারও ভাবে না এই ছেলেটা ক্যাব চালিয়ে ওদের জন্য পার্টি রাখে। আর একটা আছে মরিস ব্লিক, এইটা একটা ক্যারেক্টারলেস। একে একে বলবো, একে একে বলবো সবার সম্পর্কে। আর একদিন যদি শুনি ওদের নামে সাফাই গাইতে, তবে তোর মুখের ভিতর একটাও দাঁত থাকবে না। ব্লিক কি কিছু বলেছে তোমাকে? আমি নশালীন কিছু? ও যদি তেমন কিছু বলে থাকে তবে ওর 14টা বাজিয়ে দেবো। কিছু বলেনি আমাকে, আমাকে কিছু বললে জুতি ওর মুখ সোজা করে দিতাম। তবে একদিন পার্কিংয়ে একটা মেয়ের সাথে চিপকা চিপকি করতে দেখেছিলাম। গল্পে গল্পে খাওয়া শেষ করলো রাজ্য। আরও 1 ঘন্টা পর মিশু ফিরে গেল ফ্ল্যাটে। আগেই বলেছিলাম এই মেয়ের বিয়ে নিয়ে এত বাদ্যবাজনা না বাজাতে। খুব বেশি হলে 10 জনকে দাওয়াত করে খাইয়ে দিলেই হতো। এতে খরচও বাঁচতো, আবার অতিথির সেবাও হতো। কিন্তু আমার কথা কে শোনে? এখন তো আশেপাশের 10 গ্রামের মানুষের কাছেও মুখ পড়ল। সকলে এইবার বুঝুক ঠেলা। মেয়েরও বার বেড়েছিল, এইবার চোখের মুখে লবণ পড়েছে। খুব স্বাদ জেগেছিল মীর বাড়ির বউ হওয়ার, কিন্তু নিজের যোগ্যতার কথা মাথায় ছিল না। রাজ্য সেটা হাড়ে হাড়ে টের পাইয়ে দিয়েছে। মামে ভেবেছিল ধনী ছেলেকে হাতিয়ে নিজেরা সারা জীবন বিলাসিতা করবে। সেই শখ আর পূরণ হলো না। এখন ছেলে খুঁজতে মামের একে রাস্তায় নামতে হবে। এদের জন্য ওই বাড়ির সাথে এই বাড়ির সম্পর্ক চিরদিনের মতো ঘুচল। সৈয়দ জাসির আহমেদের স্ত্রী মেহনাজ বরাবরই ঠোঁটকাটার স্বভাবের। সে থেকে থেকে পেখমকে বিভিন্নভাবে কথা শুনিয়ে যাচ্ছে। 2 দিন যাবৎ লুকিয়ে ছাপিয়ে বিভিন্ন কথা বললেও এখন সে সরাসরি পেখমকে শুনিয়ে কথাগুলো বলল। মেহনাজের কথা শুনে বিরক্ত হলেন তার বড়জা পারভিন। তিনি এ ধরনের কথা মোটেও পছন্দ করেন না। তার নিজের কোনো মেয়ে না থাকায় পেখমকে নিজের মেয়ের থেকে কম কিছু ভাবেন না। মেহনাজ, তুই থামবি? অনেক বলেছিস, আর না। তোর যদি এসব দেখতে ভালো না লাগে তবে কিছুদিন বাবার বাড়ি গিয়ে বেরিয়ে আয়। আর তোকে এসব ভালো লাগতেই হবে এমনটাও নয়। তোর ভালো লাগা না লাগায় কিছুই যায় আসে না। আমাদের ভাবনা আমাদেরই ভাবতে দে। আর সম্পর্ক জিনিসটা এতটাও ঠুনকো নয় যে সামান্য বিষয় নিয়ে ভেঙে যাবে। যদি ঠুনকোই হতো তবে তুই এত বছর এই বাড়িতে টিকতে পারতি না। তোমাদের ভাবনা মানে? আমি কি এই বাড়ির কেউ নই? এই পরিবারের ভালো মন্দ নিয়ে আমি ভাবতে পারি না? আমিও এই পরিবারের বউ, অধিকার আমারও আছে। উচিত কথা বললেই আমি খারাপ, আমাকে কথা শোনানো হয়। আমি জানি কে কেমন। আমরাও জানি তুই কেমন। যে সব সময় ভালোটা ভাবে তার মন্দটা ভাবার অধিকারও আছে। কিন্তু তুই ভালো কম, মন্দটাই ভাবিস সব সময়। তাই ভালো মন্দ কোনোটা ভাবার দরকার নেই। তুই সবসময় যেমন নিজের মতোই থাকিস, এখনো তাই থাক। যা, নিজের ঘরে যা, সেখানেই তোর খাবার পাঠিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, এখন থেকে কোনোটাই ভাববি না তুই। বেশি ভাবতে গেলে সেটা এবার থেকে রাশেদের কানে যাবে। তখন বিষয়টা নিশ্চয়ই ভালো হবে না। বড়জায়ের প্রচ্ছন্ন হুমকিতে কাজ হলো। মেহনাজ গজগজ করতে করতে রুমে চলে গেল। এতক্ষণ সব শুনছিলেন রাবেয়া সুলতানা। মেহনাজ সবসময়ই তাকে তার পেখমকে নানাভাবে কথা শুনিয়েছে, কিন্তু এতদিন তিনি সবকিছু শুনেও না শোনার ভান করে থেকেছেন। এখনও কি সেটা সম্ভব হবে? ছোট চাচির কথা শুনে পেখমের 2 চোখ ভরে গেছে অশ্রুকণায়। ও আজও বুঝল না ছোট চাচি কেন ওদের পছন্দ করে না। একজন আরেকজনকে অপছন্দ করতেই পারে, কিন্তু তাই বলে কি কারো নামে এত বাজে কথা বলা যায়? ও তো বিয়ে করতেই চায়নি, নেহাতি দাদুর অনুরোধ রাখতে রাজি হয়েছিল। সেই রাজি হওয়াটাই কাল হয়ে দাঁড়িয়েছে। 1000টা মিথ্যা অপবাদ সইতে হবে, শুনতে হবে হাজারো কটু কথা।
চোখ মুছে পেখম পা বাড়ালো দাদুর রুমের দিকে। আসবো দাদু? নাতনির গলা পেয়ে সৈয়দ শামসুল হক মুখ তুলে চাইলেন। তিনি বিছানায় শুয়ে অতীতের স্মৃতি রোমন্থন করছিলেন। মীর রেজাউল করিমের পরিবারের সাথে তার পরিবারের সম্পর্ক চিরতরেই ঘুচেছে। এটা তাকে পোড়াচ্ছে। এসব পরিবাবু। সৈয়দ শামসুল হক বেগমকে ছোটবেলা থেকেই পরিবুবু ডাকেন। তার সব নাতি নাতনিদের মধ্যে এই মেয়েটার গায়ের রং বেশ চাপা, কিন্তু ওর চেহারার মায়াবী ভাব সকলেরই নজর কাড়ে। ছোটবেলায় অনেকেই বেগমকে কালো বলে খ্যাপাতো, তাই নাতনি যাতে কষ্ট না পায় সেজন্য সৈয়দ শামসুল হক বেগমকে পরি নামে ডাকতেন। তিনি সবসময় বেগমকে বুঝিয়েছেন, গায়ের রং মানুষের জন্য সবকিছু নয়। একজন মানুষ তার আচার আচরণ, বিচার বিবেচনা আর ক্রোধার বুদ্ধির দ্বারা নিজেকে মেলে ধরতে পারে, নিজেকে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় নিয়ে যেতে পারে। বেগমও দাদুর উপদেশ অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করে। বেগম গুটি গুটি পায়ে দাদুর কাছে এসে বসল, হাত রাখলো দাদুর মাথায়। এ কয়দিনে দাদু বেশ রোগা হয়ে গেছে, সারাক্ষণ নিজেকে ঘরবন্দি করে রাখছেন। তোমার শরীর ঠিক আছে দাদু? ভোরে নাকি হাঁটতে যাচ্ছ না? সৈয়দ শামসুল হক অশ্রুসিক্ত নয়নে চাইলেন নাতনির দিকে। তিনি নাতনির প্রশ্নের উত্তরের ধারে কাছেও গেলেন না, পাল্টা প্রশ্ন করলেন। তুমি কি আমার উপরে রেগে আছো পরিবাবু? দাদুর প্রশ্নে চমকায় বেগম, মলিন হেসে তাকায় দাদুর দিকে। আমার ভেতরে রাগ, অভিমান সেই কবেই জলাঞ্জলি দিয়েছি দাদু। শৈশব কৈশোর আমার কেটেছে নিজেকে পরিণত করতে করতে। এটা আর কেউ না জানলে তুমি কিন্তু ভালোভাবেই জানো। তারপরেও কেন জিজ্ঞেস করছো? আমি জানি, সবটাই জানি পরিবাবু, তবু অপরাধবোধ থেকেই প্রশ্নটা করে বসেছি। আমি তো জানি রাগ, ক্ষোভ, অভিমান জলাঞ্জলি দিলেও কষ্টকে প্রশমিতেও পারোনি আজ পর্যন্ত। তোমার ভেতরে কষ্টের পাহাড় থাকলেও তুমি কাউকে সেটা বুঝতে দেবে না। মাঝে মধ্যে নিজেকে ঘৃণ্য বর্বর বলে মনে হয়। একটা স্বাভাবিক জীবন তোমারও হতে পারত, শুধু আমারই জন্য আজ তোমাকে এত কিছু দেখতে হচ্ছে। আমাকে ক্ষমা করে দিও পরিবাবু। দাদুর কথা শুনে খিলখিলিয়ে হাসল বেগম। হাসি দমকে ও চোখে পানি এসে পড়ল। দাদুর কথার উত্তর না দিতেই তার এই অভিনয়। আমার মতো কালো মেয়েকে পরি ডেকে পরিতে তুমি অপমান করছো দাদু। তারা তাদের দুনিয়া থেকে এইসব দেখে নিশ্চয়ই রাগে ফেটে পড়ে। তাদেরও দুনিয়া আছে নাকি? আছেই তো। ছোটবেলায় দাদিমা কত গল্প শোনাতো। পরিদের আলাদা দুনিয়া আছে, সেই দুনিয়ায় তাদের সংসার আছে। তারা সেখান থেকে আমাদের দেখতেও পায়, আবার সব কথা শুনতেও পায়। শুনলে শুনুক, আমি তো আর ভুল কিছু বলি না। আমার নাতনিটা পরীর থেকে কি কোনো অংশে কম? পরীরও লজ্জা পাবে আমার পরিবাবুর রূপ দেখে। এভাবে কতদিন আর আমাকে তোলাই দেবে দাদু? তোমার নাতনিও তো বড় হয়ে গেছে। চেনা জগতের বাইরে গিয়ে অচেনা জগতের মুখোমুখি হবার সময় এসেছে। প্রতিকূল পরিবেশে লড়াই করার এখনই তো উপযুক্ত সময়। বেগমের কথায় সৈয়দ শামসুল হক কপাল কুঁচকে তাকালেন নাতনির দিকে। তিনি বেগমের কথার মর্মার্থ বুঝতে পারলেন না। অচেনা জগৎ বলতে তুমি কি বোঝাতে চাইছো পরিবাবু? বেগম কিছুক্ষণ দম আটকে রাখল, এরপর এক নিঃশ্বাসে জবাব দিল। এসএসসির রেজাল্টের পর আমি ঢাকা যেতে চাই দাদু। সেখানের কোনো একটা ভালো কলেজে ভর্তি হতে চাই এবং সেখান থেকেই আমার স্বপ্ন পূরণের পথ সুগম করতে চাই। বেগমের শেষের বাক্যে যা বোঝায় বুঝে নিলেন সৈয়দ শামসুল হক। তিনি বেশ কিছুক্ষণ নীরব থাকলেন। এরপর দীর্ঘশ্বাস ছেড়ে বেগমের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন। তোমার মামার বাসায় থাকতে চাও নাকি অন্য কোথাও? আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোতে তুমি আর মা আর দুই একজন ব্যক্তি ছাড়া কাউকে পাশে রাখতে চাই না। আমার মামারা সেই দুই একজনের মধ্যে পড়ে না। তোমার রেজাল্ট কবে দেবে? ঠিক 4 দিন পর। আমি চাই আমার নাতনি ভালো রেজাল্ট করে ঢাকার সবচেয়ে ভালো কলেজে ভর্তি হোক। তার জন্য আমার যা যা করার প্রয়োজন সেটাই আমি করব। তুমি মানসিকভাবে প্রস্তুত হও। টাইমস স্কয়ার, নিউ ইয়র্ক, রাত 10:30। রঙিন আলোয় ঝলমল করছে নিউ ইয়র্কের আকাশ। জোড়ায় জোড়ায় তরুণ তরুণী হাত ধরাধরি করে হাঁটছে। কেউ কেউ এখানে সেখানে দাঁড়িয়ে একে অপরকে জড়িয়ে ধরে চুমুই মেতেছে। আশেপাশে লোকজন যে তাদের দেখছে সেই তোয়াক্কাই করছে না। দুনিয়ার রাজধানী খ্যাত নিউ ইয়র্ক সিটি যেন একটু বেশি সুন্দর। রাজ্য দুজন বন্ধুর সাথে বসে আছে কাউন্টারে। ওদের সবার হাতে শ্যাম্পেইনের বোতল। দুজন বন্ধুর একজন ভারতীয় আর একজন আইরিশ। হেই রাজ্য, এত তাড়াতাড়ি দেশ থেকে ফিরলে যে? তুমি না 1.5 মাসের ট্যুরে গিয়েছিলে?
কিন্তু বিজি না হতেই ফিরে আসলে। রাজ্যর ভারতীয় বন্ধু অরবিন্দ রায় শ্যাম্পেনে চুমুক দিয়ে জিজ্ঞেস করলো। দেশ থেকে আসার পর আজই ওর সাথে দেখা হয়েছে রাজ্যর। অরবিন্দের কথায় তার দিকে তাকায় রাজ্য। চিন্তা করছে ছেলেটাকে কতটুকু বলা যায়। গত 2 বছরে ছেলেটাকে যতটুকু চিনেছে তাতে রাজ্যর মনে হচ্ছে এর সাথে সবকিছু শেয়ার করাই যায়। পরিবারের লোকজনের প্যারায় আসতে হলো। হোয়াট ডিড ইউ সে? আর ইউ ক্রেজি? পরিবারের লোকজন বলতে হ্যাঁ কি বোঝাচ্ছ? রাজ্য মৃদু হেসে একে একে সবকিছু বলল অরবিন্দকে। সব শুনে অরবিন্দ কিছুক্ষণ নীরব থাকলো। এ কি করছো তুমি? অথচ আমি এতদিন তোমাকে বুদ্ধিমান ভেবে এসেছি। কত বড় বোকাময় না করেছি। অপ্রসন্ন গলায় বলল অরবিন্দ। Hey dude, are you insulting me? But why? Where is my mistake? তুমি এত বড় একটা ঘটনা ঘটিয়ে আবার জিজ্ঞেস করছো? তুমি কি জানো বিয়ে বাঙালি মেয়েদের কত বড় ইমোশনের নাম? একটা মেয়ের বিয়ে নিয়ে কত ফ্যান্টাস্টি থাকে, কত শত স্বপ্ন দেখে, কিন্তু তুমি একটা মেয়ের লাইফ থেকে সুখের স্বপ্নই কেড়ে নিয়েছো। এরপর থেকে সে কোনো পুরুষকেই বিশ্বাস করতে পারবে না। ইভেন বিয়ের প্রতিও তার অনীহা আসতে পারে। আমাদের কলকাতায় মানে হিন্দু সমাজে বিয়ের লগ্নে বিয়ে ভেঙে গেলে সেই মেয়ের কলঙ্ক লগ্নভ্রষ্টা উপাধি দেওয়া হয়। তখন সমাজের চোখে তাকে কত হেনস্থা হতে হয় জানো? দোষী না হয়েও তাকে নিজের কাঁধে দোষ নিতে হয়। অনেক সময় পরিবারের হাজার চেষ্টা করেও তাকে ভালো পরিবারে বিয়ে দিতে পারে না। আমার জানা মতে তোমাদের দেশে সেটা হয়। আমার পিস্তুত দিদি সুইসাইড করেছিল জানো, শুধু বিয়ে ভাঙার জন্য। তারা ছিল নবাবগঞ্জের। আমার পিসি দিদির শোকে শেষ পর্যন্ত পাগল হয়ে গেছে। এবার বুঝতে পারছো তোমার মিস্টেক কোথায়? অরবিন্দের প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনল রাজ্য। কথাগুলো ওর মনে গেঁথে যায়। এত গভীরভাবে আগে কখনো চিন্তা করেনি, তাই নিজের ভুলও চোখে পড়েনি। আজ যখন একটু গভীরভাবে চিন্তা করলো তখন অনেক কিছুই উপলব্ধি করতে পারল। বুঝতে পারল নিজের খামখেয়ালি পনার জন্য কত বড় ভুল করে বসেছে। ওর একটা সিদ্ধান্তের জন্য 2 পরিবারের সম্পর্ক তলানিতে ঠেকেছে। নিজের মাও মুখ ফিরিয়ে নিয়েছেন। বাড়ি ছেড়ে আসার পর মা প্রতিদিন কয়েকবার ফোন দিত, কিন্তু রাজ্য একবারও কথা বলেনি। ওকে না পেয়ে মিশুকে রিকোয়েস্ট করেছে যেন রাজ্য একটিবার তার সাথে যোগাযোগ করে, কিন্তু রাজ্য সেটাও করেনি। অবশেষে মা ক্লান্ত হয়ে ওর খোঁজ নেওয়া বন্ধ করে দিয়েছে। নিজেকে আজ সন্তান হিসেবে অযোগ্য মনে হচ্ছে। নানান ভাবনা এসে ভিড় করেছে রাজ্যর মনে। অরবিন্দের স্পর্শে সচকিত হয় রাজ্য। ছেলেটা ওর কাঁধে হাত রেখেছে। মলিন হেসে ওর দিকে তাকায় রাজ্য। জানো অরু, আমার জ্ঞান হওয়ার পর থেকে সুসম্পর্ক দেখেছি 2 পরিবারের মধ্যে, কিন্তু সেদিন মিশু আপুর কাছে শুনলাম 2 পরিবারের কেউ কারো মুখ দেখছে না। সেদিন কথাটা শুনে মনে হয়েছিল এটা একটু বাড়াবাড়ি, কিন্তু তোমার কথা শোনার পর সেটা আর মনে হচ্ছে না। 10 বছর থেকে এই দেখে থাকছি। এত নিয়ম কানুন আমার জানা ছিল না, তাই আবেগের বশে সিদ্ধান্তটা নিয়েছিলাম। ভেবেছিলাম আমাদের দেশের মেয়েরাও বোধহয় এদের মতোই ফরওয়ার্ড। বিয়ে হওয়া না হয় তাদের কিছুই আসে যায় না। এখনো সময় আছে, দেশে ফিরে যাও। তোমার হাতেই সব কিছু। তুমি ক্ষমা চাইলেই দেখবে আবার আগের মতো হয়ে গেছে। সম্ভব নয়। বাবা নাকি বলেছে আমি বাড়িতে গেলে সে বাড়ি ছাড়বে। আমার মুখোমুখি হতে চায় না সে, এমনকি মৃত্যুর সময়ও আমাকে তার পাশে চায় না। রাজ্য ধরা গলায় বলল, চোখের পানি লুকাতে এদিক সেদিক চাইল। তো এখন তোমার ভবিষ্যৎ প্ল্যান কি? দেশে যেতে চাও না? আমার প্ল্যান শুধু একটাই, পড়াশোনা শেষ করে ইউনিভার্সিটি জয়েন করা। এই স্বপ্নটাই সারা জীবন দেখে এসেছি। আর দেশে যেও কি করবে? 2-4 বছর যেতে দাও, ততদিনে বাবা মায়ের মন ঠিকই নরম হয়ে আসবে। আমি সামনে গিয়ে দাঁড়ালেই ক্ষমা করে দেবে। এই সিচুয়েশন না আসা পর্যন্ত আপাতত দেশে যাওয়ার চিন্তা বাদ। আর সেই মেয়ে কি হবে? হয়তো মেয়েটি আমাকে ঘৃণা করতে শুরু করেছে। যেহেতু আমার কারণে 2 পরিবারের বহু বছরের সম্পর্ক শেষ হয়ে গেছে, সেহেতু আমাকে মেনে নেওয়ার প্রশ্নই হচ্ছে না। এখন তার সামনে গিয়ে দাঁড়ানো মানে আরও অশান্তির সৃষ্টি করা। ঘুরে দাঁড়ানোর জন্য তার সময় প্রয়োজন। কিছুটা সময় সে নিক, এরপর আমার ভুলের জন্য ক্ষমা চাইবো তার কাছে, তার পরিবারের কাছে। তারা যদি এতে রাজি থাকে তবে বিয়ে অব্দি যেতে পারি। ওঠার কোনো সিদ্ধান্ত নিও না। তোমার একটা সিদ্ধান্তই 2 পরিবারকে বিভক্ত করছে। তাই আরেকটা সিদ্ধান্ত নিতে হলে তোমাকে কয়েকবার ভাবতে হবে। আমি আজ বুঝলাম
তুমি আমার সত্যিকারের বন্ধু। এরপর থেকে যা করব চিন্তা ভাবনা করে করব। সৈয়দ বাড়িতে খুশির বন্যা বইছে। এসএসসির রেজাল্ট দিয়েছে, ও বোর্ডে মেয়েদের মধ্যে দ্বিতীয় হয়েছে। সৈয়দ শামসুল হক নাতনির সাফল্যের জন্য গ্রামশুদ্ধ মানুষকে দাওয়াত করেছেন। পেখমের চাচারাও মেয়েটার অর্জনে ভীষণ খুশি। তারা খুশি মনে অতিথি আপ্যায়ন করছেন। সবাই খুশি থাকলেও মেহনাজের মুখ ভার। ভেতরে ভেতরে তার রাগ হচ্ছে। পেখমকে নিয়ে এমন আদিক্ষেতার সে মানতে পারে না। যত সব ঢং, এমন ভাব করছে যেন এমন রেজাল্ট আর কেউ করে না, শুধু যেন আদরের ঢিঙ্গি মেয়েই এমন ভালো রেজাল্ট করেছে। আর পাখমকেও দেখ, মনে হচ্ছে দেমাগে মাটিতে পাই পড়ছে না। পেখমকে শুনিয়ে শুনিয়ে বলল মেহনাজ। তার কথা শুনে হাসছে প্রতিবেশী একজন। পেখম সব শুনেও কিছু বলল না, নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। বেগম মা, আমি পরশকে বলেছি ও তোর জন্য ভালো ফ্ল্যাট দেখছে, কিন্তু প্রান্তর ভীষণ রেগে গেছে। ও চাইছে তুই ওর বাসায় গিয়ে থাক। আমি অনেক কষ্ট ওকে সামলিয়েছি। শোন, তোর যখন যেটা প্রয়োজন হবে তুই তোর ভাইয়াদের সাথে সাথে জানাবি। মনে রাখিস, ঢাকায় তোর পুরো পরিবার থাকবে না, কিন্তু তোর 2 ভাই থাকবে, যারা তোর জন্য জান দিতে দুবারও ভাববে না। বড়মার কথায় মাথা নেড়ে সায় জানায় পেখম। এ বাড়িতে মা দাদুর পর বড় মায়ে ওকে বেশি ভালোবাসে। কন্যাহীনা এই রমণী সবসময় বলে তার 3টা সন্তান, 2 ছেলে 1 মেয়ে। তার মতোই পরশ প্রান্তরও পেখমকে ভালোবাসে। পারভিন আক্তার পুত্রবধূ হিসেবে যেমন পারফেক্ট, তেমনই বড়মা হিসেবেও তার অপার স্নেহ পেয়ে ধন্য পেখম। তুমি এত চিন্তা করো না তো বড় মা, আমি তো ভাইয়াদের কাছাকাছিই থাকবো। যখন মন চাইবে তখন ভাইয়াদের বাসায় বেড়াতে যাব। আমি ভালো করেই জানি তুই কি করবি। আমার থেকে ভালো তোকে কেউ জানে না, এমনকি তোর মাও নয়। তাই কি করতে হবে না করতে হবে আমি সবই বলে দেব তোকে। তুই শুধু ফোন নিজের কাছে রাখবি। বড় জায়ের কথা শুনে হাসলেন পেখমের মা। পেখমের জন্য তার চেয়েও বেশি চিন্তা করে পারভিন আক্তার, এটা তিনি জানেন। তবে আজ আরেকবার সচক্ষে অবলোকন করলেন তিনি। 15 দিন পর মা, বড় মা, দাদুর সাথে ঢাকার পথে রওনা দিল পেখম। পেছনে ফেলে গেল শৈশব কৈশোরের হাজারো স্মৃতি ঘেরা গ্রামকে, ফেলে গেল দুরন্ত সেই দিনগুলি। সেই সাথে ফেলে যাচ্ছে কিছু দুঃসহ স্মৃতি আর দুর্বিষহ বেদনা, যার সে কখনোই স্মরণ করতে চায় না। অতীতের খাতায় লিখে রাখতে চায় যেগুলো, আর সেই অতীতকে সাফল্যের চাদরে ঢাকতে নতুন গন্তব্যের দিকে ছুটে চলা। আর ভালো লাগে না এই সংসার, মনে হয় সব ছেড়ে ছুড়ে অন্য কোথাও চলে যাই। 3 বেলা হ্যাসেল ঠেলে, এর জন্য ওর জন্য, এটা করে সেটা করে, মনের সুখে কোথাও বেড়াতে যেতেও পারি না। সপ্তাহে একটা দিনও আউটিংয়ে যাওয়া হয় না। না পারি রেস্টুরেন্টে যেতে, না পারি একটু পার্লারে যেতে, সারাক্ষণ কাজ আর কাজ। নিজের রুমে বসে গজগজ করছে মেহনাজ। জাগে একটা ফুলদানি আছাড় মারল মেঝেতে। দরজায় দাঁড়িয়ে এতক্ষণ সব শুনছিল মেহনাজের বড় মেয়ে রেত। মায়ের এমন আচরণ সে কিছুতেই মানতে পারে না। আগেও প্রতিবাদ করেছে, এবারও তাই করল। কি শুরু করলে আম্মু? দিন দিন তোমার বয়স বাড়ছে না কমছে? তুমি কি শুধু একাই এই সংসারে আছো? বড় মাদের কখনোই এমন কথা বলতে শোনেনি। তারা খুশি মনে সংসার সামলাচ্ছে। আর তাছাড়া তোমাকে তেমন কোনো কাজ করতে হয় না, তারপরও কেন এমন করো? এই তুমি চুপ করো। মাঝে মধ্যে আমি ভাবি, তুমি কি আমার নিজের মেয়ে? নিজের মেয়ে হলে মায়ের দুঃখ বুঝতে, তোমার বাবার ভুলগুলো তাকে ধরিয়ে দিতে, কিন্তু তুমি তো সেগুলো করোই না, উল্টো আমাকে দোষী করবে। দোষ করলেই না তবে সে দোষী হয়? এত বছরেও তুমি শ্বশুর বাড়িতে নিজেকে মানিয়ে নিতে পারোনি, এটার জন্য দায়ী কিন্তু তুমি। এই পরিবারের মানুষগুলো এতটাও খারাপ নয় যে মানিয়ে নিতে চলতে পারবে না। তুমি ছাড়া আর কাউকেই অভিযোগ করতে শুনিনি। রিত, দয়া করে মুখ বন্ধ রাখবে। তুমিও দেখি এই পরিবারের মানুষদের মতোই প্রতীক। তোমাদেরকে জাস্ট অসহ্য লাগে। সব এক একটা ন্যাকা, বেশি বেশি কাজ করে সবার মনে থাকতে চায়। আসলে এদের ভিত শক্ত নয়, তাই কাজ করে সবার মন পেতে চায়, সবার ভালোবাসা পেতে চায়। ভালোবাসা পেতে চায় না আম্মু, তারা অলরেডি ভালোবাসা পেয়েছে। সেই সাথে পেয়েছে সম্মান আর শ্রদ্ধা, যেটা তুমি এত বছরেও পাওনি আর ভবিষ্যতেও পাবে না। ভালোবাসা আর সম্মান আর শ্রদ্ধা পেতে গুণ লাগে, যেটা তোমার মধ্যে নেই।
আর কিছু বলার আগেই হৃদকে সপাতে থাপ্পড় মারল মেহনাজ। নিজের বিরুদ্ধে কোনো কথা সে কখনোই সহ্য করতে পারে না, আজও পারল না। থাপ্পড় খেয়ে হৃদ এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো মেঝের দিকে। মায়ের জন্য বরাবরই তাকে সব জায়গায় লজ্জা পেতে হয়। শুধু তাকে কেন, বাবাও মায়ের কাজকর্মে লজ্জা পায়, কিন্তু মা সেসবে কখনোই পাত্তা দেন না। ও অনেক চেষ্টা করেছে তাকে বোঝানোর, কিন্তু পেরে ওঠেনি। মেহনাজ, তুই মেয়েটাকে এভাবে মারলি কেন? দেখেছিস মেয়েটা কাঁদছে। মা মেয়ে সব কথা শুনতে পাচ্ছিলেন রাবেয়া সুলতানা। তিনি বারান্দায় বসে কাজ করছিলেন। সব কথা শুনেও তিনি না শোনার ভান করছিলেন এতক্ষণ। কিন্তু হৃদকে থাপ্পড় মারায় তিনি আর চুপ থাকতে পারলেন না। ছুটে আসলেন মেহনাজের রুমে, বুকের ভেতর জড়িয়ে নিলেন হৃদকে। রাবেয়া সুলতানাকে রুমে দেখেই খেকিয়ে উঠল মেহনাজ। তোমাকে কে ডেকেছে? সব জায়গায় মাতাব্বরি না করলে চলে না, তাই না? সবখানে মধ্যমণি সাজতে চাও? বেরিয়ে যাও আমার রুম থেকে। ভালোবাসা দেখাতে এসেছে আমার মেয়েকে। ওকে ভালোবাসা দেখানোর জন্য আমি আছি। তোমার মতো অপয়া মেয়ের মানুষের ভালোবাসার দরকার নেই ওর। তোমার নজর যেখানে পড়বে সেখানে সব ছারখার হয়ে যাবে, যেমন ছারখার হয়েছে আমার সংসার। মেহনাজের আক্রমণাত্মক কথায় থমকে গেলেন রাবিয়া সুলতানা। তিনি অসহায় চোখে চাইলেন এদিক সেদিক। এর আগেও অনেকবার মেহনাজ তাকে অপমান করেছে, কিন্তু আজকের মতো করে বলেনি কখনো। তিনি কি এতটাই অস্পৃশ্য, এতটাই ঘৃণ্য? কই, এমন কোনো ঘৃণ্য কাজ করেছে বলে তার তো মনে পড়ে না। মেহনাজ, কথা বলতে বলতে তুই মাত্রা ছাড়িয়ে গেছিস। রাবেয়া তোকে কিছু বলছে না বলে তার মানে এই নয় যে আমরাও তোকে কিছু বলবো না। এতই যখন তোর জমিদারি চালচলন, তখন তোর বাবা মা এত বড় সংসারে মেয়ের বিয়ে দিল কেন? আমার শ্বশুর শাশুড়ি কিন্তু একবারও তাদের হাতে পা ধরেনি তোকে বউ করার জন্য, বরং তারাই বারবার অনুরোধ করেছে। তোর সংসার ছাড়খাড় করেছিস তুই নিজেই। স্বামীকে বেঁধে রাখতে জানতে হয়, কিন্তু তুই ব্যস্ত থাকিস তোর রূপচর্চা আর বন্ধুবান্ধব আর পার্টি নিয়ে। তোর জ্বালায় অতিষ্ঠ হয়ে রাশেদ শহর ছেড়ে গ্রামে এসে থাকছে। নয়তো ওর মতো অফিসারকে দেখেছিস গ্রাম থেকে অফিস করতে? তুই ওকে শান্তি দিতে পারিসনি, তাই ও পরিবারের সবার মাঝেই নিজের শান্তি খুঁজে নিয়েছে। এখন নিজের দোষ থাকতে রাবেয়ার ওপর দোষটা পাচ্ছি। প্রতিবারের মতো এবারও পারভিন আক্তার এসে সাপোর্ট দিলেন রাবিয়া সুলতানাকে। এখন তো সব দোষই আমার। তোমরা সবাই দুধের ধোয়া তুলসী পাতা। এখন আমার বাবা মাকেও দোষী করা হচ্ছে। আজ আসুক রাশেদ, আমি একটা হ্যাস্ত করেই ছাড়বো। শুধু রাশেদ আসবে কেন, রাশেদের ভাইয়েরাও আসুক। সবার সামনেই তোর বলা প্রতিটা কথাই আমি রিপিট করব। পদে পদে তুই বাড়ির প্রতিটা মানুষকে অপমান করিস, রাবেয়াকে টেনে হিচড়ে সবার সামনে নিচু করিস। এসব বলবো না ভাবছি? তুই যেদিন থেকে এই সংসারে বউ হয়ে এসেছিস সেদিন থেকেই সংসারে আগুন লেগেছে, মানসিক শান্তি সবার গায়েব হয়ে গিয়েছে। এবার যেন একটু দমলো মেহনাজ, তবে মনে মনে রাগ হচ্ছে ভীষণ। এই মহিলাকে সে কোনোভাবেই শায়েস্তা করতে পারে না। তাকে সাপোর্ট দেয় পরিবারের সবাই। তার 2 ছেলে বড় চাকরি করে, তার স্বামীও সরকারি কলেজের অধ্যক্ষ। এজন্যই তাকে সবাই সমঝে চলে। সেদিন সন্ধ্যের পরে রাশেদ বাড়িতে আসলে পারভিন আক্তার তাকে সব কিছু বললেন। সৈয়দ শামসুল হক নীরবে শুনলেন সব কিছু। তিনি দুপুরের পুরো ঘটনায় জানেন, তবুও পুরোটা সময় নীরব থাকলেন। তিনি বুঝতে পারেন মেহনাজ গ্রামে থাকতে চায় না। তিনি আগেও অনেকবার রাশেদকে বলেছেন স্ত্রী সন্তানদের নিয়ে শহরে যেতে, কিন্তু রাশেদ তার কথা শোনেননি। তবে আজ পারভিন আক্তারের মুখে সব কিছু শুনে রাশেদ সিদ্ধান্ত নিলেন স্ত্রী সন্তানদের নিয়ে আবারও শহরে গিয়ে থাকবেন। তার এই সিদ্ধান্ত তার 2 মেয়ে রেত রাত মেনে নিতে পারল না, কিন্তু বাবার আদেশ উপেক্ষা করার ক্ষমতা ওদের নেই। তাই মন খারাপ হওয়া সত্ত্বেও ওরা নিজেদের জিনিসপত্র গোছাতে শুরু করলো। বৌমা, রাজ্য দাদু ভাইয়ের সাথে কথা হয়েছে তোমার? কেমন আছে সে? কতদিন তার গলা শুনি না। মীর রেজাউল করিম হাহাকার করে উঠলেন। ওই ছেলের সাথে আর কোনো কথা বলতে চায় না আব্বা। যে ছেলে বাপদাদার সম্মান নিয়ে খেলে তার মুখ দেখার ইচ্ছেও আমার নেই। এত বড় অন্যায় করলো, তারপরে ওর সাথে কথা বলতে চেয়েছি আমি। বারবার ফোন করেছি মিশুর কাছে, কিন্তু সে
একবারও আমার সাথে কথা বলার প্রয়োজন বোধ করেনি। আজ 2টা মাস হয়ে গেল, তার কোনো খবর পাইনি। সে নিজ থেকে একবারও ফোন দিয়ে জানতে চাইলো না আমরা কেমন আছি। মেয়ের মুখে ভাইয়ের সাফার শুনে জেগে উঠলেন রাজিয়া পারভিন। মা, কেঁদো না তো, হয়তো ভাইয়া ব্যস্ত আছে, সময় হলে নিশ্চয়ই ফোন দেবে। তুই এখানে কেন নাবিলা? যা ঘরে গিয়ে পড়তে বস। সবসময় বড়দের মাঝে কথা না বললে তোর পেটের ভাত হজম হয় না, তাই না? আর যদি একদিনও শুনেছি ভাইয়ের পক্ষে কথা বলতে, তবে সেদিন তোকে ঠাটিয়ে থাপ্পড় মারবো বলে দিলাম। মায়ের ধমক খেয়ে নাবিলা সুরসুর করে বেরিয়ে গেল রুম থেকে। বৌমা, মেয়েটাকে বকলে কেন বলো তো? ও রাজ্যকে কতটা ভালোবাসে সেটা আমরা সবাই জানি। মেয়েটা কত কষ্ট পেল। শাশুড়ির কথায় তার দিকে তাকালেন রাজিয়া পারভিন। আজকাল তিনি একটু বেশি কঠোর হয়ে গেছেন। কথায় কথায় ধমক দেন নাবিলাকে, মাঝে মধ্যে স্বামীকেও 2-4 কথা শুনিয়ে দেন। আবার হুটহাট ছোট জায়ের সাথেও রাগ করেন। সেদিন তো বড় জাকে কয়েকটা কটু কথা শুনিয়েছেন, কিন্তু তার কথায় কেউ মন খারাপ করে না। সবাই বুঝতে পারে তার ভেতর কি চলছে। একদিকে ছেলে, আরেকদিকে 2 পরিবারের বন্ধুত্ব। ছেলের জন্য ফাটল ধরেছে 2 পরিবারে, কষ্ট পাচ্ছেন 2 বৃদ্ধ। প্রতিদিন একবার হলেও যারা একে অপরের কাছে যেতেন, দিনে 3 বার কথা বলতেন ফোনে। শ্বশুরকে কাঁদতে দেখেছেন রাজিয়া পারভিন। পরিস্থিতি তাকে কঠোর করেছে, এটা সবাই বুঝতে পারে, কিন্তু কেউ কোনো সমাধান দিতে পারে না। রিত, স্কুল থেকে বেরোতে পরিচিত আওয়াজ পেয়ে থমকে যায় রিত। আশেপাশে ভালো করে তাকাতেই দেখলো কাকন দাঁড়িয়ে আছে একপাশে। কানন ভাইয়া, তুমি? রিত এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো। ও কাকনকে দেখে বেশ অবাক হয়েছে। চল কোথাও গিয়ে বসি। রিতের উত্তরের অপেক্ষা না করে হাঁটতে শুরু করলো কাকন। রিত ও কাকনের পিছু পিছু হাঁটতে থাকে। কেমন আছিস তুই? হঠাৎ গ্রাম থেকে চলে আসলে যে? তুমি তো আম্মুকে জানোই, আম্মু গ্রামে থাকতে চায়নি। বেগম আপুর খবর কি রে? ভালো আছে আপু? ভালো আছে, পড়াশোনায় মন দিয়েছে, ভিকারুন্নিসায় চান্স পেয়েছে। বাহ, দাদু কেমন আছে? আর বড় মা কি এখনো কান্নাকাটি করে? সবাই ভালো আছে, বড় মাও সামলে নিয়েছে নিজেকে। আচ্ছা, দাদা দাদিমা কেমন আছে? কতদিন হয়ে গেছে তাদের দেখি না। আর কি 2 পরিবারের সম্পর্ক জোড়া লাগবে না ভাইয়া? রিতের প্রশ্নে দীর্ঘশ্বাস ছাড়ল কাকুন। এই প্রশ্নের উত্তর নেই ওর কাছে। মাঝে মধ্যে রাজ্যেরও ভীষণ রাগ হয়। সে এমন না করলে টানাপোড়েন সৃষ্টি হতো না 2 পরিবারে। জানে না কিছুই। আচ্ছা শোন, আজকে তুই বাসায় যা, দেরি হলে চাচি তোকে বকবে। কালকে স্কুল ছুটি হলে আমার জন্য অপেক্ষা করিস। এখনই চলে যাবে? আর কিছুক্ষণ থাকতে চাস? মাথা নাড়ায় রিত। কাকুন আর কথা বাড়ায় না, চুপচাপ বসে থাকলো। ও লক্ষ্য করলো রিত আর চোখে ওকে দেখছে। কি দেখছিস? তোমাকে অনেকটা শুকিয়েছে, ঠিকঠাক খাওয়া দাওয়াও করে না। তোরা চলে এসেছিস শোনার পর থেকে খেতে পারিনি। বারবার মনে হচ্ছিল তোকে বোধহয় হাত দেখতে পারবো না। এত কিছু কেন মনে হয়? সামনে না তোমার এসএসসি পরীক্ষা, এখন পড়াশোনায় মন না দিয়ে উল্টাপাল্টা কথা কেন ভাবো? তোর জন্যই তো। রিত, বিয়ে করবি আমাকে? অপেক্ষা করবি আমার জন্য? রাজ্য ভাইয়ের করা ভুলে আমরা কেন ভুগবো? সবাই মেনে নেবে আমাদের? তোমার কি মনে হয় এত কিছু পরেও 2 পরিবার রাজি হবে? সহজে রাজি হবে না, কিন্তু রাজি করাতে হবে যেভাবেই হোক। শুধু তুই ঠিক থাকিস, দেখবি আমি সবার মন জয় করেছি। আমি রাজ্য ভাই নই, আমি কানন। রিত হাসলো কাকনের কথা শুনে। ও কেবলমাত্র ক্লাস 10-এ পড়ছে। এর বয়সে একজনের প্রেমে পড়েছে, এটা ভাবলে শরীর অবশ হয়ে যায়, কিন্তু ও নিরুপায়। এই সম্পর্ক থেকে বেরোনো ওর পক্ষে অসম্ভব। 2 পরিবারকে আবার একত্রিত করতে চায় ও। দাদুর মুখে হাসি ফোটাতে চায়। দাদু জীবনের শেষ দিনগুলো ভরিয়ে দিতে চায় খুশিতে। হেই ব্ল্যাক বিউটি, নাম কি তোমার? কারো ডাকে থমকে দাঁড়ায় পেখম। আশেপাশে তাকাতেই দেখলো ওর বিল্ডিংয়ের সামনে কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে কেউ একজন পেখমকে কথাটা বলেছে। পেখম কোনো উত্তর না দিয়ে সোজা গেট পেরিয়ে ভেতরে ঢুকে যায়। ফ্ল্যাটে এসে কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো মেয়েটা। ওর ভয় হচ্ছে ভীষণ। কয়েকদিন থেকে লক্ষ্য করেছে বাসা থেকে বেরোনোর সময় কয়েকটা ছেলে ওর পিছু নেয়। ও রিকশার পিছু পিছু কলেজ পর্যন্ত আসে। সারা রাস্তা নানান উস্কানিমূলক কথা বলে। যতভাবে বিরক্ত করা যায় তারা সবগুলোই করে। পেখম ভেবে পায় না কি করবে। একবার ভাবলো বাড়িতে ফোন করে মাকে সবটা জানাবে, কিন্তু পরক্ষণে সিদ্ধান্ত বাতিল করে দিল। অযথা বাড়ির সবাইকে চিন্তায় ফেলে লাভ কিছুই হবে না।
কিন্তু কিছু তো একটা করতেই হবে। আমি বরং প্রান্ত ভাইয়াকে জানাই, ভাইয়া কিছু একটা করলেও করতে পারে। যেই ভাবার সেই কাজ। বেগম ফোন করলো ওর বড় চাচার ছেলে প্রান্তরকে, খুলে বলল সবকিছু। প্রান্তর আশ্বাস দিল ও বিষয়টা দেখবে। ভাইয়ের আশ্বাস পেয়ে বেগম স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। পরদিন সকালে বেগম বিল্ডিং থেকে বেরোতেই কেউ ওকে ডাকলো। এই ব্ল্যাক ডায়মন্ড, আজকে অন্তত নামটা বলে যাও। এই সুযোগে তোমার গলার স্বরটাও শুনতে পাবো। ব্ল্যাক ডায়মন্ড গলার স্বর নিশ্চয়ই কোকিলের মতো সুমধুর। তোমার গলা শুনে আমি আমার হৃদয়টা জোড়াই। কিছু বলো, বলো না কিছু। বেগম আজও ছেলেটার কথার কোনো প্রতিউত্তর করল না। এদিক ওদিক তাকিয়ে রিক্সা খুঁজতে লাগলো। ওর ভয় হচ্ছে প্রচণ্ড। আজকে রাস্তাটা একটু বেশি নীরব, লোকজন তেমন একটা নেই। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরও রিক্সা না পেয়ে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। ও হাঁটতে শুরু করার সাথে সাথে ছেলেগুলো ওর পিছু নিল। এটা দেখে ভয়ে আধমরা হয়ে যায় বেগম। ও চিরটা কালই ভীতুই রয়ে গেল। এজন্য কাকন মাঝে মধ্যে ওকে ভীতুর ডিম বলে খ্যাপাতো। ব্ল্যাক বিউটি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষটি তাতে। হার মেনেছে দিনের আলো, ব্ল্যাক বিউটি হোক না একটু কালো। হেরে গলায় কেউ গেয়ে উঠল। লজ্জায় অপমানে বেগম পারলে মাটির সাথে মিশে যায়। ঘাড় ঘুরিয়ে দেখারও সাহস করল না কোন ছেলেটা গাইল। 6 জনের দলটা বেগমের পিছু পিছু হাঁটছে আর নানান আজেবাজে কথা বলছে, গান গাইছে। ওরা চাইছে বেগম ওদের সাথে কথা বলুক, প্রতিবাদ করুক। বেগম মুখ খুললেই ওরা কিছু একটা ঘটানোর সুযোগ পাবে। সোনা বন্ধু, তুই আমারে ভোতা দাদিয়া কাইটালা। ছেলেটা গান শেষ করতে পারল না। কাঁধে কারো শক্তপোক্ত হাতের স্পর্শ পেয়ে থেমে গেল। কোন হালারে? কার এত বড় সাহস আমার ঘাড়ে হাত রাখছে? বেগম অশ্লীল গানটা শোনার সাথে সাথেই কানে হাত দিয়েছিল, কিন্তু পেছন থেকে কারো রাগান্বিত কণ্ঠস্বর শুনে হাত নামিয়ে ফেলল। মনে মনে প্রার্থনা করছে কেউ এসে ওকে উদ্ধার করুক। কি ব্রো, গান গাইছো? তোমার কণ্ঠ মাশাল্লাহ। ইন্ডিয়ান আইডলে গেলে নাম করতে পারবে। চাইলে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম থেকে 2-4টা প্রাইজও পেতে পারো। করবে নাকি পার্টিসিপেট? কণ্ঠস্বর শুনে বেগম জায়গায় দাঁড়িয়ে গেছে। ওর মুখে হাসি ফুটল। আল্লাহ ওর প্রার্থনা কবুল করেছেন। তুই কেবে আমার এলাকায় আইসা আমার এই জ্ঞান দিতাছোস? হালা বান্দির পুত, তোরে আমি খাইয়ালাম। কার থেকে হাত নামা, হালার পুত। খুল ব্রো, খুল। এত রাগে কিচ্ছু হয়নি। আমি কিন্তু খারাপ কিছু বলিনি। তুমি চাইলে আমি নিজে তোমার রেজিস্ট্রেশন করে দেবো। এই রাকিব্বা, ধর হালারে। বান্দির পুত্রে আজ খাইয়া দিম। আমারে নিয়া মজা নয় হালা। ব্রো, তুমি অযথাই আমাকে গালি দিচ্ছ। চাইলেও আমাকে তোমরা খেতে পারবে না। আমি মানুষ, গরু ছাগল নই। আমি তোমাকে ভাইরাল করতে চাচ্ছি, কথা তুমি আমাকে সাহায্য করবে তাই না করে ঝগড়া বাজাচ্ছ। সুজন, হালারে ধর। কানে নিচে 2টা দিলেই ফরফরানি বন্ধ হইয়া যাইব। হালায় আমার সাহায্য করব, ওর সাহায্য ওরই পেছন দিয়া ভইরা দিমু। ছেলেটা আর কিছু বলতে পারল না। মাটিতে লুটিয়ে পড়লো আচমকায়। কিছুক্ষণ গড়াগড়ি করলো। এরপর হাঁচড়ে পাঁচড়ে উঠে বসে একদলা থুতু ফেলল রাস্তায়। থুতুর বদলে রক্ত দেখে তার মাথা ঘুরে উঠল। এই হারামজাদার দল, এই বান্দির পুত আমারে মাইরা মুখ ফাটাইয়া দিছে। আর তোরা খাড়ায় খাড়ায় দেখতাছোস। হালারে ধর। আয়, কি আসবে? যে আসিস না কেন, তার অবস্থা এই ইডিওটের মতো হবে। একবারে মাটিতে ফিসে ফেলবে এক একজনকে। মানিক ভাই, আপনি শান্ত হন। আমি লিডারে ফোন দিতেছি। লিডার আরও পোলাপান পাঠাই দিব। এক কাজ কর, তোদের লিডারকেও এখানে দেখ। তাকেই আমার দরকার। তার পোষা কুত্তা বাহিনী রাস্তাঘাটে মেয়েদের উত্ত্যক্ত করছে, এটা তার জানা দরকার। তাহলে তোদের সবাইকে লাল জ্বালানের রুটি খাওয়াতে আমার সুবিধা হবে। আগন্তুকের কথায় সবাই চমকে উঠল। একে অপরের মুখ পানে চাইল। আপনি কে ভাই? জিজ্ঞেস করলো একজন। সৈয়দ প্রান্তর আহমেদ, তোদের এলাকার এএসপি। আরে ওই যে মেঘে প্রতিদিন টিস করিস, আমি তার ভাই। এবার বল, আমাকে নিয়ে তোদের পরিকল্পনা কি? ঢাকবি তোদের লিডারকে, নাকি আমার সাথেই যাবি? তার রাস্তা নাই। স্যার, ভুল হয়েছে। এবারের মতো মাফ করেন। আর এমন ভুল হইব না। আমরা ম্যাডামরে চিনবার পারি নাই। চিনবার পারলে তারে মা ডাকতাম। তোরা একটা মেয়েকে উত্ত্যক্ত করেছিস, এটাই তোদের পেদানোর জন্য যথেষ্ট। আমার বোন হলো সে রেহাই পাবে, আর বাকি মেয়েরা তারা তোদের শিকার। তাদের টিস করবি? ইন্সপেক্টর লাঠি নিয়ে আসুন, এদেরকে সহবত শেখানো প্রয়োজন। বেগম হাসি মুখে তাকিয়ে আছে প্রান্তরের দিকে।
প্রান্তরের ডাকে 5 জন বেরিয়ে আসলো গাছের আড়াল থেকে। তাদের প্রত্যেকের হাতে লাঠি। তারা প্রান্তরের কাছে এসে কোনো কথা না বলে বেধড়ক পেটাতে শুরু করলো সবাইকে। থ্যাংক ইউ ভাইয়া, আমি ভাবতেই পারিনি তুমি আজকে এসে এদের শিক্ষা দেবে। আমার বোনের বিপদ আর আমি আসবো না, এটা কি কখনো হতে পারে? কিন্তু ভাইয়া, এরা যদি পরে কোনো সমস্যা করে, এরা লিডারের কথা বললো, সে যদি তোমার কোনো ক্ষতি করে? সেসব দেখার দায়িত্ব আমার, তোর নয়। তুই শুধু মনোযোগ দিয়ে পড়াশোনা করবি। যেহেতু সিদ্ধান্ত নিয়েছিস আমার কিংবা ভাইয়ের কারো কাছে থাকবি না, সেহেতু প্রতিদিন সকালে গাড়ি পাঠাবো। তুই এখন থেকে গাড়িতেই যাতায়াত করবি। তোমার নিজেরই গাড়ি নেই, তুমি আমাকে গাড়ি পাঠাবে কিভাবে? গাড়ি পাঠাতে হবে না, আমি রিক্সাতেই যেতে পারবো। তোর এত চিন্তা করতে হবে না, গাড়ির ব্যবস্থা আমি করব। তুই সময় মতো নিচে এসে দাঁড়াবি, তাহলেই হবে। কথা বলতে বলতে ওরা অনেকটুকু এগিয়ে যায়। একটা রিক্সা পেতে প্রান্তর ওকে রিক্সায় উঠিয়ে দিয়ে আবারও যায় চিৎকার দিতে থাকা বখাটেদের দিকে। মার খেয়ে ওদের অবস্থা খারাপ। স্কুল থেকে বেরিয়ে রিত এদিক ওদিক তাকায়, কিন্তু কাকনকে দেখতে পায় না। সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করলো বেশ কিছুক্ষণ, কিন্তু কাকনের দেখা নেই। বিরক্ত হয়ে ও সামনের ফুচকার দোকানে গিয়ে দাঁড়ায়। খাবে নাকি? কাকনকে দেখেও কিছু বলল না রিত, মুখ ঘুরিয়ে রাখলো। রাগ হয়েছে? তবুও কোনো উত্তর দিল না রিত। মামা, আপনার বৌমাকে 2 প্লেট ফুচকা দিন, ঝাল কম দেবে। এমনিতে রাগে তার অবস্থা খারাপ, বেশি ঝাল খেলে ফেটেও যেতে পারে। আর হ্যাঁ, দামটা কিন্তু ও দেবে। খাবো না আমি ফুচকা। মামা, এই ফকিন্নিকে 1 বালতি ফুচকা দিন, দাম আমিই দিব। রিত 500 টাকার একটা নোট বের করে ফুচকাওয়ালার সামনে রেখে হাঁটতে শুরু করলো। এদের ঝগড়া দেখে ফুচকাওয়ালা হাসছে। সে কাকনের দিকে টাকাটা বাড়িয়ে দেয়। মামা, সামনের পার্কে 2 প্লেট ফুচকা পাঠিয়ে দিন, আমি যে আপনার বৌমার রাগ ভাঙে। টাকাটা পকেটে পুরে কাকন দৌড়ে যায় রিতের কাছে। এই রিত, তোর ক্লাসের মৌদি নামের মেয়েটা কিন্তু হ্যাপি। আমার দিকে মাঝে মধ্যেই চোরার চোখে তাকায়। তার চাহনের জোশ কেমন নেশা ধরে যায়। রিতের পাশে বসতে বসতে বলল কাকন। কাকনের কথায় রিতের মাথায় আগুন ধরে যায়। ও দুমদাম মারতে থাকে কাকনের পিঠে। বলছো একটা, বলতে অন্তি ওইদিকে চোরা চোখে তাকায়, আবার বলছে ওর চাহনি জোস। তুমি না তাকালে বুঝলে কেমন করে? তোমার দিকেও তাকায়, আবার ওর চাহনিতে নেশা হয়, সেটাই বা বুঝলে কিভাবে? তার মানে তুমিও নিয়মিত তাকিয়ে থাকো ওর দিকে। লুচু ছেলে একটা, অসভ্য ছেলে, অশ্লীল চিন্তা ভাবনার ছেলে। রিতের গালি শুনে হো হো করে হাসতে থাকে কাকন। ওর হাসি দেখে রাগে কেঁদে ফেলল রিত। নিউ ইয়র্ক সিটি, রাত 1:50। রাজ্য ক্যাব নিয়ে বেরিয়েছে রাত 10টার পর। 2টা থেকে 2:30 পর্যন্ত ক্যাব চালাবে ও। এরপর বাসায় গিয়ে ঘুম দিবে। উঠবে সকাল 9টার দিকে। এরপর ফ্রেশ হয়ে যাবে ভার্সিটিতে। এটা ওর প্রাত্যহিক রুটিন। তবে উইকেন্ডে ভোর পর্যন্ত ক্যাব চালায় ও। অর্ধেক দিন পর্যন্ত ঘুমিয়ে সন্ধ্যায় বন্ধুদের সাথে পার্টি দেয়। সোডার ক্যানে চুমুক দিয়ে সামনে তাকাতেই দেখলো একজন ওকেই সিগন্যাল দিচ্ছে। ও মেয়েটার পাশে গিয়ে ক্যাব থামায়। Hey, can you go to the Bronax? কাম। রাজু গাড়ি থেকে বের না হতেই মেয়েটা দরজা খুলে রাজুর পাশের সিটে বসল। রাজু একটু তাকালো, তবে কিছুই বলল না। প্রায় মেয়েরাই এমন করে, ওরা পেছনে না বসে সামনের সিটেই বসে। নীরবে ড্রাইভ করছে রাজু, ও নজর সামনের দিকে। Are you Indian? নো, বাংলাদেশি। My goodness, my dad went to Bangladesh and they very hospitable. They didn't want to come here. Mom's anger was bound to come. মেয়েটার কথায় মৃদু হাসল রাজু। ও কিছুই বলল না। Anyway, I'm Janet Johnson. You? মির্জা মাসরুর আহমেদ রাজ্য। Nice to meet you. হাত বাড়িয়ে দিল জানেট। রাজু হেসে নিজের হাত বাড়িয়ে দিল। বড় বৌমা, রাশেদকে ফোন করবে একবার। গতকাল ছেলেটার সাথে কথা হয়নি। কেমন আছে ওরা? রিত, রাত কেমন আছে? ওদেরকে গ্রামে এসে বেরিয়ে যেতে বলো। সৈয়দ শামসুল হক অনুনয় করলেন পারভিন আক্তারকে। আজকাল তার শরীর খুব একটা ভালো যাচ্ছে না। বন্ধুর সাথে কথা হয় না কতদিন। হয়তো জীবনের শেষ দিন পর্যন্ত তার সাথে আর দেখা হবে না। চিন্তাটা তাকে কুরে কুরে খায়। এসব নানান চিন্তার জন্যই তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েছেন। আমি এখনই রাশেদকে ফোন দিচ্ছি। আব্বা, গতকাল আপনার বড় ছেলেও ওকে ফোন দিয়েছিল। ও অফিসের কাজে ব্যস্ত ছিল, তাই বেশিক্ষণ কথা বলতে পারেনি। তোমাকে একটা কথা বলবো বৌমা, কিছু মনে করবে না তো?
এভাবে বলবেন না আব্বা। কি বলবেন বলুন? রেজাউলের কোনো খবর জানো? কেমন আছে ও? রাজ্য কি ফিরে এসেছে? শ্বশুরের প্রশ্নে নিশ্চুপ থাকলেন পারভিন আক্তার। তিনি মনে মনে উত্তর সাজিয়ে নিচ্ছেন। কিছুক্ষণ পর মুখ খুললেন তিনি। আপনি তো দুই পরিবারের অবস্থা জানেন আব্বা। আপনার ছেলেরা ওদের নামই শুনতে চায় না, ওরাও তাই। আর আমিও ওই বাড়িতে ফোন দেওয়ার সাহস করতে পারি না। চাচার ছেলেরা যদি জানতে পারে তবে অনর্থ হয়ে যাবে। তবে 2 দিন আগে কাননের সাথে দেখা হয়েছিল। ওর কাছ থেকে সবার খবর নিয়েছি। সবাই ভালো আছে। রাজ্য এখনো কারোর সাথে যোগাযোগ করেনি। পারভিন আক্তারের কথায় দীর্ঘশ্বাস ছাড়লেন সৈয়দ শামসুল হক। দিন যত যাচ্ছে তিনি ততই নিরাশ হচ্ছেন। আশার প্রদীপটুকু ধীরে ধীরে নিভে যাচ্ছে। এতদিনও তিনি রাজ্য ফিরবে বলে আশায় বুক বেঁধেছিলেন, কিন্তু ধীরে ধীরে সেই বাঁধন ঢিলে হয়ে আসছে। ফিকে হয়ে যাচ্ছে জীবনের যত রং। পারভিন আক্তার রাশেদকে ফোন করেছেন। তিনি রিসিভ করলে শ্বশুরের কাছে ফোন হস্তান্তর করে রুম থেকে বেরিয়ে গেলেন পারভিন আক্তার। সৈয়দ শামসুল হক ছেলের সাথে কথা বলতে শুরু করলেন। Hey dude, let's go on an outing today. রাজ্য ফোন রিসিভ করতেই জানেটের গলা শুনতে পাই। I'll be busy today. Wouldn't it be any other date? You always have an excuse. I don't understand why I follow you. How stupid I am. Sometimes I feel sorry for myself. Anyway, keeping it. You can call if you want. I don't mind. Hey Janet, are you crazy? I'm busy today. But I'll be free next week. Forget why I said I'll not disturb you anywhere. As long as you don't care about me, I will stay away. জানেট ফোন কেটে দিলে রাজ্য হতভম্ব হয়ে যায়। ও বেশ বুঝতে পারে জানেট মেয়েটা ওর প্রতি দুর্বল, অথচ রাজ্য মেয়েটাকে কখনোই সে দৃষ্টিতে দেখেনি। সেই যে রাতে মেয়েটা রাজ্যের ক্যাবে উঠেছিল, সেদিন মেয়েটা রাজ্যর নাম্বার নেয়, নিয়মিত যোগাযোগ করে রাজ্যের সাথে। একটা সময় ওরা বেশ ভালো বন্ধু হয়, কিন্তু কিছুদিন থেকে জানেটের আচরণ রাজ্যের কাছে অন্যরকম লাগে। রাজ্য ভেবেছে এই নিয়ে জানেটের সাথে কথা বলবে, কিন্তু আজ সেটা সম্ভব হবে না। মিশু ওকে ডেকেছে, ওর বাসায় যেতে হবে। আধা ঘন্টা পর মিশুর বাসায় এসে হাজির হয় রাজ্য। ওয়েলকাম অবশ্য চাঁদ, মীর সাহেব। মিশু সাদরে সম্ভাষণ জানালো রাজ্যকে। রাজ্য বোনের দিকে তাকিয়ে তার মন মর্জি বোঝার চেষ্টা করলো। কি ব্যাপার? কিপটার বউ টেম্পারেচার বোধ হয় হট। কিপটা কি আজকাল বাজারে টাকা দিয়ে বন্ধ করে দিয়েছে? মুখে লাগাম দে বেয়াদব পোলা। তোরা কে করেছে আমার জামাই কিপটা? আয় ভিতরে আয়। রাজ্য ভেতরে ঢুকে মিশুর বেবিকে কোলে নেয়। ওর হাতে প্যাকেট দেয় মিশুকে। এবার বলো, মুখে ঢং এমন হয়েছে কেন? মনে হচ্ছে কতকাল মেকআপ করনি। কিপটা কিনা দেয় না? আবার তুই থামবি নাকি কানে দড়ি বাঁধবো? অকাজ করার সময় মনে থাকে না এখানে আসছে আমাকে রাগাতে? আমি আবার কি করলাম? 1 মাস পর তোমার বাসায় আসলাম আর তুমি আমাকে ঝাড়ি দিচ্ছ, তাও আবার ডেকে নিয়ে এসে ঝাড়ি দিচ্ছ। এটা অন্যায়। 6 মাস পেরিয়েছে দেশ থেকে এসেছিস, এর মধ্যে একবারও মামির কাছে ফোন করেছিস? নানা ভাইয়ের সাথে কথা বলেছিস? নানা ভাই তোর চিন্তায় অসুস্থ হয়ে গেছে। মিশু কথা শুনে মাথা নিচু করলো রাজ্য। কি উত্তর দিবে মিশুর কথার? সত্যিই তো সে গত কয়েক মাসে বাড়িতে যোগাযোগ করেনি, আপনজনদের পর করে দিয়েছে। এখন মুখ বন্ধ কেন? নাকি কথা ফুরিয়ে গেছে? কথা ফুরিয়ে গেলে বল, একটা মানুষ ভাড়া করে তোর হয়ে কথা বলার জন্য। প্লিজ আপু, ওইভাবে বলো না। আর কিছুদিন যাক, আমি কথা বলবো সবার সাথে। দাদু, আম্মু আর বাসার সবাই কেমন আছে? এত জেনে কি করবি? আর সবাই কেমন আছে এটা জানা কি খুব বেশি প্রয়োজন? তুই কেমন আছিস সবাইকে ছেড়ে এটা জানা আমাদের দরকার। অবশ্য তুই খারাপ থাকতে পারিস না, শুধু শুধু নানা ভাই তোর চিন্তা করে। তুই তো এখানে বিন্দাস লাইফ কাটাচ্ছিস। শুনলাম আজকাল নাকি সাদা চামড়ার গার্লফ্রেন্ড জোগাড় করেছিস। ভেরি ইমপ্রেসিভ। এই জন্য বোধ হয় নানা ভাইয়ের পছন্দের মেয়েকে বিয়ে না করে পালিয়ে এসেছিস। আপু, জানেট আমার ফ্রেন্ড, এর বাইরে ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। মেয়েটার নাম জ্যানেট, নাইস নেম। তবে জাস্ট ফ্রেন্ডের সাথে দিনের পর দিন উইকেন্ডে সময় কাটানো যায়, কিংবা সপ্তাহে 2 দিন রেস্টুরেন্টে যাওয়া যায়, অথবা মাঝরাতে লং ড্রাইভে যাওয়া যায় বুঝি? আমাকে এসব বোঝাতে আসিস না।
তুমি আমাকে ভুল বুঝছো আপু। তোমার সাথে ওর পরিচয় করাবো, তখন বুঝবে আমি সত্যি বলেছি না মিথ্যা বলেছি। প্রয়োজন নেই তো জাস্ট ফ্রেন্ডের সাথে পরিচিত হবার। রাজ্য বুঝতে পারেনি আগামী কয়েক ঘন্টা ওকে ঝাড়ির ওপর থাকতে হবে। এখানে আসার পর সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। মিশুর জায়গায় অন্য কেউ হলেও এতক্ষণ রিয়্যাক্ট করত।